গোল্ডেন ডি ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিতের নতুন ক্লাস, আর নতুন ক্লাসে আমরা পেজ নম্বর 33 গণিত প্রভাব এর কন্টিনিউ রাখবো। 9 দাগের অঙ্ক, খুবই সোজা অঙ্ক একটি। তো দেখো এখানে 9 দাগের অঙ্কে কি বলা হয়েছে, 12,100 টাকা মধু, মানস, কুন্তল এবং ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসেব করতে বলা হয়েছে। তো সহজেই বুঝতে পারছো, আমরা আনুপাতিক ভাগার নির্ণয় করব, আর আনুপাতিক ভাগার নির্ণয় করে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলবো। দেখো আমাদের অঙ্কে কি বলা হয়েছে, আমাদের অঙ্কে বলা হয়েছে মোট 12,100 টাকা, আর মধু, মানুষ, কুন্তল এবং ইন্দ্রের মধ্যে এই টাকা 2:3:4:2 অনুপাতে ভাগ করে দেয়া হয়েছে, দেয়া হবে বা দেয়া হয়েছে। তাহলে কে কত টাকা পাবে? তাহলে আমরা প্রত্যেকের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করব। প্রথমে আমরা মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করব। তাহলে মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার কত? মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার কত হবে? আনুপাতিক ভাগার মানে তো তোমরা জানো যে মোট টাকার কত অংশ সে পেতে চলেছে, সেটা আমাদের হিসেব করা। তো দেখো মোট টাকাটাকে আমরা কটা ভাগে ভাগ করব, এইগুলোকে যোগ করলে বুঝতে পারবো কটা ভাগে ভাগ করতে হবে। 2 + 3 + 4 + 2, এতগুলো ভাগে ভাগ করব। আর তার মধ্যে দুটো ভাগ হবে মধুর, তার জন্য এখানে আমরা 2 লিখব। তার মানে কত হলো দেখো, এখানে 2, 2 × 3 = 5, 5 × 4 = 9, 9 × 2 = 11। মানে 11-র মধ্যে 2 অংশ হলো মধুর প্রাপ্ত টাকার অংশ। তার মানে মধু কত টাকা পাবে? তো আমরা এখানে যে 12,100 টাকা আছে, এর সাথে কিন্তু আমরা এটাকে গুণ করে দেব। করে দিলেই বুঝতে পারবো মধুর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে। অতএব মধু কত টাকা পাবে? মধু পাবে কত টাকা? তোমার এই যে 12,100, এর সাথে আমরা কি গুণ করব? 2/11। এটাকে গুণ করব, করলে আমরা বুঝতে পারবো মধু কত টাকা পাবে। তো এটা দিয়ে 11 দিয়ে যদি আমরা কাটি, এটা হচ্ছে 11 × 11, এখানে 11 × 11, এখানে আবার 11 × 11, আর এখানে হচ্ছে দুটো শূন্য বসবে, তাই 1100-র সাথে 2 গুণ করলে 2,200 টাকা। তাহলে মধু কত টাকা পাবে? মধু পাবে 2,200 টাকা। ঠিক একইভাবে আমরা মানুষের জন্য হিসেব যদি করি, তাহলে আমরা কি লিখব? মানুষের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করব। তাহলে আমরা লিখব মানুষের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার, প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করব। আনুপাতিক ভাগার কি করে নির্ণয় করতে হবে? ঠিক একই পদ্ধতি মেনে কি করব আমরা, বলো? আমরা মোট টাকাটাকে জানি 2 + 3 + 4 + 2 ভাগে ভাগ করব। তার মধ্যে 3টে অংশ হচ্ছে তোমার মানুষের। তো তার মানে এটা হলো 3/11। ওটা যেমন হয়েছিল 2/11, তাই জন্য 3/11 হয়েছে। তাহলে মানুষের প্রাপ্ত টাকা কত হবে? আমরা সহজেই হিসেব করতে পারবো। অতএব মানুষের প্রাপ্ত টাকা আমরা কি করে হিসেব করব? মানুষের প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? মানুষের প্রাপ্ত টাকার পরিমাণ হবে সেই যে মোট টাকা 12,100, এর সাথে কি গুণ করব? 3/11 গুণ করব। তো গুণ করলে এটা 11 দিয়ে কাটলে 11 × 11, তার মানে 1100 আর 3 গুণ করলে তোমার হচ্ছে 3300 টাকা। তো এইভাবে আমরা মানুষের প্রাপ্ত টাকার হিসেব পেয়ে গেলাম। ঠিক একইভাবে আরও দুজন যে রয়েছে, কুন্তল এবং ইন্দ্রের প্রাপ্ত টাকার হিসেবেও আমরা পেয়ে যাব। তাহলে এরপর আমরা কি করব? দেখো আমরা ঠিক একইভাবে কুন্তলের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করব। তো কুন্তলের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করতে গেলে এই অনুপাত থেকে আমরা প্রত্যেকটা অনুপাতের যে অংশ রয়েছে সেগুলোকে যোগ করব। যোগ করলে তো আমরা পূর্বের মতনই 11 পাবো, আর 11 ভাগের মধ্যে 4 ভাগ হলো কুন্তলের প্রাপ্ত টাকা হবে। তার মানে 11 ভাগের মধ্যে 4 ভাগ হবে কুন্তলের টাকা। এবার মোট টাকা তো তোমার 12,100, এই 12,100-র সাথে যদি আমি 4/11-কে আবার গুণ করে নিই, তাহলে আমরা কিন্তু সহজেই পেয়ে যাব কুন্তলের প্রাপ্ত টাকা। তাই আমি লিখে দেব কুন্তলের প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে। অতএব কুন্তল পাবে বা কুন্তলের প্রাপ্ত টাকা, যা খুশি লেখো। তাহলে কুন্তল পাবে কত টাকা? কুন্তল পাবে কত টাকা? আমরা হিসেব করে কি পাবো? তোমার এই যে 12,100, তার সাথে এই আনুপাতিক ভাগারকে গুণ করব, 4/11-কে গুণ করব, আর 4/11-কে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব কুন্তল কত টাকা পাবে। তো গুণ করলে এখানে 11 × 11, আর এখানে দুটো শূন্য বসলো। 1100 আর 4 গুণ করলে তোমার হচ্ছে কত? তোমার হচ্ছে 4,400 টাকা। আর শেষে ইন্দ্রর আনুপাতিক ভাগার নির্ণয় করে আমরা ইন্দ্রের প্রাপ্ত টাকাও পেয়ে যাব। তাহলে ইন্দ্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা ইন্দ্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার টোটাল
যেগুলোকে অনুপাতগুলোকে যোগ করে তার মধ্যে 2 ভাগ হচ্ছে ইন্দ্রের, তাই জন্য এখানে 2 লিখেছি, তাই এটা হবে 2/11। আর ইন্দ্র কত টাকা পাবে, অতএব ইন্দ্র পাবে কত টাকা আমরা সহজেই এবার গণনা করতে পারবো। ইন্দ্র পাবে কত টাকা, তোমার আগের মতন তোমার হচ্ছে কত 12,100, আর তাকে গুণ করে নেব 2/11 দিয়ে। আর 2/11 দিয়ে গুণ করলে এখানে 11, এই 100 12,100কে কেটে দিলে হচ্ছে তোমার 1100 টাকা। 1100 আর 2 গুণ করলে তোমার হচ্ছে 2200 টাকা। তাহলে ইন্দ্র পাবে 2200 টাকা। এইভাবে প্রত্যেকে কত টাকা পাবে মধু, মানস, কুন্তল এবং ইন্দ্র আমরা সহজেই গণনা করতে পারি। তো আমরা সেটা গণনা করেছি, আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নেব পরের অঙ্কটা অর্থাৎ 10-এর দাগের অঙ্কটা। 10-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো 10-এর দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে, তাই চলো আমরা দেখে নিই এখন 10-এর দাগের অঙ্কটি। দেখো পরের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। 11-এর দাগে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। অর্থাৎ প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2 টাকা পাবে, আর তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পাবে। মানে প্রথম এবং দ্বিতীয় জন আর যোগ করে যত হবে তার অর্ধেক পাবে। তাহলে কে কত টাকা পাবে সেটা আমাদের হিসেব করতে হবে। তাহলে আমরা কিভাবে হিসেব করব, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা খুব আসার সম্ভাবনা রয়েছে, তাই মন দিয়ে শিখে নাও। তাহলে দেখো অঙ্কটা করার সময় আমরা লিখে নেব মোট টাকা হচ্ছে তোমার 9,000, আর ধরে নেব মনে করি প্রথম বন্ধু পায় কত টাকা, মনে করি প্রথম বন্ধু পায় 1 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত পেল, দ্বিতীয় বন্ধু এর দ্বিগুণ টাকা পেল, তার মানে দ্বিতীয় বন্ধু পাবে কত, পাবে 2 টাকা। 2 টাকা কেন, 1-এর দ্বিগুণ, 1-এর দ্বিগুণ 2, এইভাবে ওটাকে করতে পারো। দ্বিতীয় বন্ধু পাবে প্রথম বন্ধু যা পেয়েছে তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করে নিতে হয়, সমান 2 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা। এবার তৃতীয় বন্ধু কত পাবে, প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু মিলে যা পেয়েছে তার অর্ধেক। তাহলে তৃতীয় বন্ধু পাবে কত টাকা, 1 + 2, একে আমরা 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ তোমার এরা দুজন যা পাবে তার অর্ধেক, তার মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 3/2 টাকা। এবার তাহলে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কত হবে, অতএব 3 বন্ধুর, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কত হবে। 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত দেখো এখানে 1:2:3/2। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে অনুপাত আছে সেই অনুপাতটা ভগ্নাংশে আছে। তো ভগ্নাংশে অনুপাত থাকলে কিন্তু আমরা তাকে পূর্ণ সংখ্যায় ভেঙে নেব। তো পূর্ণ সংখ্যায় কি করে ভাঙবো, এই 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তার মানে এখানে যে হরগুলো রয়েছে সেই হরগুলোর কি করতে হবে, আমাকে হরগুলোর লসাগু করতে হবে, অর্থাৎ 1, 1, 2-এর লসাগু। তো এখানে তো ভাঙা যাবে না, সবাই মৌলিক, তো তার জন্য লসাগু এদের গুণ করলে আমরা পেয়ে যাবো, এদের লসাগু হবে 2। তাই এই প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে আগে গুণ করে নেব। অর্থাৎ এখানে 1/1 লিখেছি, তাকে 2 দিয়ে গুণ করব। এখানে 2/1 লিখেছি, তাকে 2 দিয়ে গুণ করব। আর 3/2 লিখেছি, তাকে 2 দিয়ে গুণ করব। আর গুণ করলে 2-1-কে 2, নিচের 1 লেখার দরকার নেই, 2-2-এ 4, আর এখানে 2 কেটে যাবে 3। তার মানে 3 জনের প্রাপ্য টাকার অনুপাত হবে 2:4:3। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার নির্ণয় করব। প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার কত হবে, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার, প্রাপ্য টাকার আমরা কি নির্ণয় করব, আনুপাতিক ভাগার। কি হবে, আনুপাতিক ভাগার মানে তোমরা তো জানো মোট টাকার কত অংশ সে পেতে চলেছে, সেটা এখান থেকেই বানানো যাবে। এখান থেকে কি করে বানানো যাবে, এই অনুপাতগুলো যোগ করতে হবে, আর যোগ করে এই 2টা নিতে হবে, 2 অংশ। টোটাল হচ্ছে 3-4-এ 7, 9 অংশের মধ্যে 2 অংশ, 2 ভাগ পাবে 9-এর মধ্যে। প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার কত হবে, 9-এর মধ্যে 2। অতএব আমরা বলবো প্রথম বন্ধু পাবে কত, প্রথম বন্ধু পাবে কত টাকা, টোটাল তো তোমার 9,000 টাকা। 9,000 টাকার মধ্যে 9 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 9-2, এই যে আনুপাতিক ভাগার বেরিয়েছে সেটাকে আমরা গুণ করে নেব। তার মানে এখানে আমরা
হাজারকে 9,000 দিয়ে কাটলে এখানে হচ্ছে 1000, 1000 ইন্টু 2 মানে প্রথম বন্ধু পাবে কত, আমরা সহজেই নির্ণয় করতে পারবো 2000 টাকা। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাড় নির্ণয় করব, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাড় নির্ণয় করব, আর সেটা নির্ণয় করার পর আমরা তাদের প্রাপ্য টাকাও সহজে কিন্তু গণনা করতে পারবো। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাড়। সেটা কত হবে, এই দেখো আমাদের অনুপাতগুলোকে আবার যোগ করতে হবে, 2, 4 আর 3, তার মধ্যে 4 ভাগ, অর্থাৎ এটা যোগ করলে তো আগের মতনই তোমার 9 হবে, 9 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে, দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা, সহজেই আমরা গণনা করতে পারবো। দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা, মোট টাকা 9,000, সেই 9,000-এর সাথে আমরা 4/9 গুণ করে নেব। তো 4/9 গুণ করে নিলে কি হবে, 9 দিয়ে এটাকে যদি কাটি 1000, আর 1000 আর 4-এ 4000 টাকা। দ্বিতীয় বন্ধু পেয়ে যাবে কত, 4000 টাকা। এবার তৃতীয় বন্ধুর ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আনুপাতিক ভাগাড় নির্ণয় করব, অর্থাৎ আমরা লিখব তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাড় কত, আনুপাতিক ভাগাড় কত হবে, সেই একইভাবে দেখো এই অনুপাত থেকে আমরা নির্ণয় করব। তার মানে এখানে হবে তোমার, বুঝতেই পারছো, 2 + 4 + 3, তার মধ্যে 3, তার মানে 3/11, 3/9, তার মানে তৃতীয় বন্ধু কত টাকা পাবে, নির্ণয় করার জন্য কি করতে হবে, এই 3/9-কে গুণ করতে হবে তোমার এই পূর্বের 9,000-এর সাথে। অতএব তৃতীয় বন্ধু পাবে কত টাকা পাবে, তৃতীয় বন্ধু পাবে, আমরা এই লাইনটা এখানে করছি, তৃতীয় বন্ধু পাবে, আমরা কি করব, এই যে 9,000-এর সাথে কি গুণ করব, 3/9 গুণ করব। তো 3/9 গুণ করলে বুঝতেই পারছো, 9 দিয়ে যদি আমি 9,000-কে কাটি 1000, আর 1000 আর 3-এ গুণ করলে তোমার 3000, তাহলে তৃতীয় বন্ধু পাবে 3000 টাকা। তো এইভাবে আমরা সহজেই কোন বন্ধু কত টাকা পাবে আমরা কিন্তু গণনা করে ফেলতে পারলাম। তো চলো আমরা দেখে নেব ঠিক পরের অঙ্কটা, অর্থাৎ 12 দাগের অঙ্ক কি রয়েছে সেটা আমরা দেখবো এখন। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমরা 9-এর পর 11 দাগের অঙ্ক করে ফেলেছি, তো 10-এর দাগের অঙ্কটা আমরা করিনি, তো 10-এর দাগের অঙ্কটা করব। ভুলবশত আমরা 9 থেকে 11 করে ফেলেছিলাম, তাই 10-এর দাগের অঙ্কটা কিন্তু আগে করে নেব, তারপর আমরা পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করব। তো চলো 10-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখব। এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 3টে কোণের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যদি বিএসি কোণের মান যদি আরও 10 ডিগ্রি কম এবং এবিসি কোণের মান যদি আরও 10 ডিগ্রি বেশি হতো, তাহলে কোন কোণটির অনুপাত কত হবে সেটা আমাদের হিসেব করতে হবে। তো এই অঙ্ক আমরা কিভাবে করব, তাহলে আমাদের কি দেওয়া আছে, এবিসি একটি ত্রিভুজ, আর এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি, এদের অনুপাত হচ্ছে 3:5:10। তার মানে আমরা কি লিখবো, আমরা বিএসি এর আনুপাতিক ভাগাড় লিখব। বিএসি প্রথম যে কোণটা বিএসি, এই কোণটার আনুপাতিক ভাগাড় আমরা লিখে নেব। তো এই কোণটার আনুপাতিক ভাগাড় কত হবে, তো আমরা কি করে আনুপাতিক ভাগাড় নির্ণয় করি তোমরা নিশ্চয়ই জানো সকলে। বিএসি এর আনুপাতিক ভাগাড় সমষ্টি মনে রেখো, 3টে কোণ যোগ করলে ত্রিভুজের কত, সর্বদা হচ্ছে 180 ডিগ্রি। তো এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ত্রিভুজের 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি। আর কোণ বিএসি এর আনুপাতিক ভাগাড় কত, আনুপাতিক ভাগাড় তোমার দেখো এটা হচ্ছে 3 ভাগ, তার মধ্যে 3 + 5 + 10, তার মানে কত, 3 হচ্ছে এখানে যোগ করলে 15 আর 10-এ তোমার হচ্ছে 25। তো দেখো এখানে ভুল করা হলো, এখানে হচ্ছে 3 আর 5-এ যোগ করলে 8, 8 আর 10-এ হচ্ছে তোমার 18। তো এটা হলো বিএসি এর আনুপাতিক ভাগাড়। ঠিক একইভাবে তোমার এবিসি এর আনুপাতিক ভাগাড় কত, এবিসি এর আনুপাতিক ভাগাড় ঠিক একইভাবে যদি নির্ণয় করো, এখানে আসবে 5 আর এটাকে যোগ করব 3, 5 + 10, তো তারপর হবে 5/18। ঠিক একইভাবে পরের অ্যাঙ্গেল মানে এসিবি এর কথা যদি বলি, এসিবি এর আনুপাতিক ভাগাড় কত হবে, আনুপাতিক ভাগাড় হবে তোমার 10 আর এখানে 3
5 আর 10 তুমি যদি যোগ করো, 3 5 10 যদি তুমি যোগ করো, যোগ করলে কত পাবে? 3 5 10 যোগ করলে তুমি পাবে 10/18। তো এইভাবে পাবে এগুলো। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ বিএসি এর মান কত হবে? সমষ্টি তো 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রির সাথে কি গুণ করব? 3/18 গুণ করব। তাই 3/18 গুণ করলে আমি এখানে পাচ্ছি 10, তার মানে 10 আর 3 গুণ করলে 30 ডিগ্রি। অতএব বিএসি কোণটা, এই যে কোণটা, এই কোণটার মান কত? এই কোণটার মান কিন্তু 30 ডিগ্রি। তারপর আমরা নেক্সট পরের কোণ অর্থাৎ এবিসি, এবিসি, এবিসি এই কোণটার মান কি হবে? সেই 180 ডিগ্রি সমষ্টি, তার সাথে এর আনুপাতিক ভাগহার 5/18। তো 5/18 গুণ করলে এখানে আবার 10 ডিগ্রি, 10 আর 5 গুণ করলে কিন্তু 50 ডিগ্রি। আর কোণ, শেষ কোণ মানে হচ্ছে এসিবি, এই যে এসিবি এই কোণটার কথা যদি বলি, ঠিক একইভাবে আমি কি করব? 180 ডিগ্রির সাথে এর যে আনুপাতিক ভাগহার 10/18 গুণ করব, কেটে গেলে হচ্ছে 10 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 100 ডিগ্রি। প্রথমে এইভাবে আমরা তিনটে কোণের মান কিন্তু নির্ণয় করে নেব। আর তিনটে কোণের মান নির্ণয় করে দেবার পর আর একটা শর্ত বলা হয়েছে, তো সেই শর্তটা আমরা আরোপ করব এখানে। দেখো কি বলা হয়েছে? কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং এবিসি এর মান 10 ডিগ্রি বেশি। এই যে বিএসি, এই যে কোণটা রয়েছে, এর মান তো 30 ডিগ্রি, 10 ডিগ্রি কমে গেলে কত হবে এর মান? 10 ডিগ্রি কমে গেলে এর মান কিন্তু হবে 20 ডিগ্রি। আর এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে, অর্থাৎ যেটা 50 আছে, 10 ডিগ্রি বেশি মানে 10 এখানে যোগ করে দিলে তোমার হয়ে গেল 60 ডিগ্রি। আর এই কোণটার মান তো 100 ডিগ্রি, 100 ডিগ্রি আছে, এর কোনো চেঞ্জ নেই। তাহলে এই ক্ষেত্রে নির্ণয় অনুপাত কত? এই তিনটের অনুপাত কত হবে? অতএব নির্ণয় অনুপাত, অতএব কোন তিনটির অনুপাত, অতএব নির্ণয় অনুপাত, আমরা এই ক্ষেত্রে বলবো নির্ণয় অনুপাত কত হবে? নির্ণয় অনুপাত সমান, দেখো এখন নির্ণয় অনুপাত 20 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি, আর ইস্টু কত? ইস্টু হচ্ছে তোমার 100 ডিগ্রি, 100 ডিগ্রি। তার মানে ডিগ্রিটাকে তুলে দিলে হচ্ছে 20/60/100। এবার যদি আমরা প্রত্যেককে 20 দিয়ে ভাগ করে দিই, 20 দিয়ে ভাগ করে দিলে 20 একে 20, আর 3 20 60, 5 20 100। তাহলে নির্ণয় অনুপাত হবে 1:3:5। তো আমরা 10-এর অঙ্কটা শেষে করলাম। আশা করবো তোমরা তিনটে অঙ্ক বুঝতে পারলে। আমরা 9, 10, 11 কিন্তু করে ফেললাম। তো পরের ক্লাসে বাকি অঙ্কগুলো তোমাদের করবে এই পেজে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল।